হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ডিসকাশনটা নিয়ে এসেছি ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 অনুযায়ী আয়ের খাতসমূহ বা হেড অফ দ্য ইনকাম 30 ধারা অনুযায়ী আমি মোহাম্মদ মেসবাহুল হোসেন বরাবর মতোই আমি আপনাদের সাথে ডিসকাশন করব। এই 30 ধারা সাথে আমরা চাকরি হতে ইনকাম যে 32 ধারা আমরা ডিসকাশন করব। একজন ব্যক্তি আয়ের মোট যে প্রধান উৎসগুলো সেই প্রধান উৎসগুলোর মধ্যে 7টি প্রধান উৎস থেকে আয় হতে পারে। তার মধ্যে যেটা হলো যে ইনকাম ফ্রম দ্য এমপ্লয়মেন্ট, যেটা চাকরি হতে আয় আমরা সাধারণত বলি। ডিফারেন্ট প্রতিষ্ঠানে আমরা চাকরি করি, এই চাকরি হতে যে ইনকামটুকু হয় সেটা মূলত এখানে মেনশন করতে হয়। ইনকাম ফ্রম দ্য রেন্ট, যেটা আমি কোনো কিছু ভাড়া দিয়েছি, যে ভাড়া থেকে যে ইনকামটা হয়। তারপরে হলো ইনকাম ফ্রম দ্য এগ্রিকালচার, যে আমরা কৃষি হতে আয় যেটা সেটাকে এখানে হলো কাউন্ট করা হয়। এবং ব্যবসা হতে আয়, যেটা ইনকাম ফ্রম দ্য বিজনেস করে যে আয়গুলো হয় সেই ইনকামটা মূলত হলো কাউন্ট হয়। তারপরে ক্যাপিটাল গেইন, অর্থাৎ ক্যাপিটাল গেইন বা মূলধনের আয়, যেমন আমরা যদি শেয়ার বা সম্পত্তি বিক্রি করি যেটা প্রফিট হয় সেটা ক্যাপিটাল গেইন হিসেবে কাউন্ট হয়। আবার আর্থিক পরিসম্পদ হতে আয়, যেটা ইনকাম ফ্রম দ্য অ্যাসেট, যেমন ব্যাংকের ইন্টারেস্ট হতে পারে, ডিভিডেন্ড হতে পারে। তারপর আদার্স যে সোর্সগুলো, ইনকাম ফ্রম দ্য আদার্স সোর্স, যেমন হলো উপহার বা আদার্স কোনো ইনকাম যদি থেকে থাকে। একটু এক্সাম্পল দিয়ে যদি বলি তাহলে আরও বেশি হয়তো বা ক্লিয়ার হতে পারে আপনাদের সামনে। যেমন মোহাম্মদ আমিনুল ইসলাম একজন মিড লেভেল এমপ্লয়মেন্ট, তার একাধিক হলো সোর্স অফ ইনকাম থাকতে পারে। সেটা হলো চাকরি হতে আয়, সে ফর ওনার বেতন হলো 60,000 টাকা, তাহলে 60,000 ইন্টু 12, দ্যাট ইজ ইন 7,20,000 টাকা তার ইয়ারলি ট্যাক্সেবল ইনকাম। ভাড়া হতে আয় হতে পারে, উনি একটি ফ্ল্যাটে ভাড়া পেয়ে থাকেন 25,000 টাকা পার মান্থ, তাহলে 25 ইন্টু 12, তাহলে 3 লাখ টাকা তার হলো আসলে ইয়ারলি ইনকাম হতে পারে। ওনার গ্রামে কিছু জমি আছে এবং ধান ও সবজি উৎপাদন করে বিক্রি করে 50,000 টাকায়, তাহলে এই যে এই ইনকামটুকু ইনকাম ফ্রম দ্য এগ্রিকালচার হতে পারে। আবার ব্যবসা হতে আয়, ওনার একটা পার্টনারশিপ বিজনেস আছে যেখানে প্রত্যেক বছরে উনি 1.5 লাখ টাকা বা ইয়ারলি 1.5 লাখ টাকা উনি একটা প্রফিট পান, তাহলে এটা হলো বিজনেস ইনকাম হিসেবে কাউন্ট হবে। এবং দেখা গেল যে উনি কিছু শেয়ার বিক্রি করছেন যেখানে 1 লাখ টাকা তার প্রফিট হয়েছে, তাহলে এটা হলো ক্যাপিটাল গেইন হিসেবে কাউন্ট হবে। এবং ওনার এফডিআর আছে, যেটা ইনকাম ফ্রম দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসেট আমরা বলি, যে এফডিআর ইন্টারেস্ট 70,000 টাকা পেয়েছেন, তাহলে 70,000 টাকা ইনকাম হিসেবে কাউন্ট হবে। আদার্স যদি অন্যান্য কোনো উৎস থাকে, যেমন ফর এক্সাম্পল যে ওনার ভাই দেশের বাইরে থাকেন, ভাই দেখলো গিফট পাঠাইছেন 1 লাখ টাকা, তাহলে এই 1 লাখ টাকাও কিন্তু ট্যাক্সেবল ইনকাম হিসেবে কাউন্ট হবে। তাহলে যদি টোটাল ক্যালকুলেশন করে দেখি তার হলো ট্যাক্সেবল ইনকাম হলো 15 লাখ টাকা। তাহলে এই হলো আমাদের খাতসমূহ। আয়ের খাতসমূহ অবশ্যই আপনারা বুঝতে অসুবিধা হয়নি। এবার আমরা যে ডিসকাশনটা করব সেটা হলো ধারা 32, যেটা হলো চাকরি হতে হয় বা ইনকাম ফ্রম দ্য এমপ্লয়মেন্ট। একটু এক্সাম্পল দিয়ে বলি যে নাজনীন একটা প্রাইভেট ফার্মে চাকরি করেন, যেখানে উনি প্রাপ্তি বা রিসিপ্ট আয়, তারপরে ইয়ারলি বা করযোগ্য কিনা এটা নিয়ে একটু বুঝলে আমরা ক্লিয়ার হব যে আসলে কোন কোন খাতগুলোতে আসলে আমাদের ক্যালকুলেশন করা দরকার। বেসিক স্যালারি তার 7 লাখ টাকা ইয়ারলি, তাহলে এটা কি করযোগ্য আর করযোগ্য না? ইয়েস, করযোগ্য হবে। পরে দেখা গেল ঈদ বোনাস 50,000 টাকা পেয়েছেন, তাহলে এটা কি ট্যাক্সেবল আর ট্যাক্সেবল না? ইয়েস, এটাও ট্যাক্সেবল ইনকাম হিসেবে কাউন্ট হবে। উনি লিভ ইনভেস্টমেন্ট করছেন, তাহলে 30,000 টাকা, তাহলে এটাও কিন্তু কাউন্টেবল বা ট্যাক্সেবল ইনকাম হিসেবে কাউন্ট হবে। ওভারটাইম এটাও কিন্তু 20,000 টাকা উনি পেয়েছেন, তাহলে সেই ক্ষেত্রেও এটা হলো ট্যাক্সেবল ইনকাম। শেয়ার স্কিম হিসেবে অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে শেয়ার স্কিম পেয়েছেন 70,000 টাকা, তাহলে সেটাও কিন্তু কাউন্টেবল। তারপরে মেডিকেল অ্যালাউন্স পেয়েছেন 50,000 টাকা, সেটাও কিন্তু ট্যাক্সেবল ইনকাম। যাতায়াত ভাড়া সেটা উনি যদি কোম্পানি গাড়ি না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রেও এটা ট্যাক্সেবল ইনকাম না। যদি মোট করযোগ্য চাকরি হতে আয় ধরি 9,60,000 টাকা। এখন ঘটনা হচ্ছে যে এইখানে আর একটা পার্কিউজিট নামক ম্যাটার আছে, যেটা করযোগ্য বাড়তি সুবিধা বলি। বেতনের বাইরেও কোম্পানি থেকে সুবিধা দেয়, তা করযোগ্য পার্কিউজিট হিসেবে কাউন্ট হতে পারে। এক্সাম্পলটা দিলে আরও ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। সেটা হলো যে অফিসের ফ্ল্যাটে তানভীর আহমদ একজন জিএম হিসেবে কাজ করেন, উনি অফিসের ফ্ল্যাট ইউজ করেন, তাহলে অফিসের ফ্ল্যাটের বার্ষিক মূল্য হলো 2,40,000 টাকা, কিন্তু উনি ভাড়া দেন 40,000 টাকা, তাহলে করযোগ্য পার্থক্য কিন্তু 2 লক্ষ টাকা, তাহলে এটা কিন্তু ট্যাক্সেবল ইনকাম হিসেবে কাউন্ট হবে।
উনি অফিসে গাড়ি ব্যবহার করেন যেটা 2000 সিসির উপরে, অফিসের ট্রাভেল ছাড়াও উনি পার্সোনাল কাজেও ইউজ করেন, তাহলে নির্ধারিত কর সুবিধা 20,000 টাকা পার মান্থ ইন্টু 12, তাহলে হলো 2,40,000 টাকা। এটা ট্যাক্সেবল ইনকামের সাথে অ্যাড হবে। গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম যদি থাকে, অফিসের পক্ষে প্রতি বছর 25,000 টাকা প্রিমিয়াম দেওয়া হয়, তাহলে কিন্তু এটা করযোগ্য হবে না। সো করমুক্ত সীমা 6 শিডিউল অনুযায়ী পার্ট 1-এ প্যারা 27-এ যেটা বলা হয়েছে যে চাকরি হইতে 1/3 বা সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত হবে। এক্সাম্পল দিয়ে বলি তাহলে আরও ক্লিয়ার হবেন। মিস্টার সাইফুল সাহেব চাকরি হতে বছরে আয় করেন 9 লক্ষ টাকা, তাহলে 1/3 যদি আমি ভাঙি তাহলে 3 লক্ষ টাকা হয়। সর্বোচ্চ 5 লক্ষ টাকার মধ্যে করমুক্ত হবে, তাহলে 3 লক্ষ টাকা অথবা 5 লক্ষ টাকা, হুইচ ইজ লয়ার, আসলে লয়ার হলো 3 লক্ষ টাকা, তাহলে 3 লক্ষ টাকাই উনি পাবেন। তাহলে অবশিষ্ট 6 লক্ষ, 9 থেকে 3 বাদ দিলে 6 লক্ষ টাকায় করযোগ্য হিসাবে বিবেচনা হবে বা কাউন্ট হবে। স্পেশাল কিছু মানে মেডিকেলের ইস্যু আছে যেগুলো আসলে করমুক্ত। সে ফর এক্সাম্পল যদি কোনো একজন সিনিয়র পার্সন বা যে কোনো পার্সনও হতে পারে, উনি কোনো কারণবশত ক্যান্সার হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে অফিস যদি কোনো অ্যামাউন্ট তাকে সহায়তা প্রদান করে থাকে, তাহলে ওই 3 লক্ষ টাকা করযোগ্য নয়, যদি না তিনি শেয়ার হোল্ডার বা পরিচালক হন। তাহলে পার্কিজিটের যে আর্থিক মূল্য ধারা 33 অনুযায়ী যেটা বলা হয়েছে, কিছু কিছু সুবিধা নির্দিষ্ট আর্থিক নির্ধারিত আছে। যেমন গাড়ি সিসির ক্ষেত্রে 1500 সিসি লেস দেন যদি হয় তাহলে 15,000 টাকা ইন্টু 1,80,000 টাকা ধরা হয়েছে। 1500 সিসির ওপরে কিন্তু 2000 সিসির নিচে হলে সেটা 20,000 টাকা ইন্টু 12, 2,40,000 টাকা ধরা হয়েছে। 2000 সিসির ওপরে কিন্তু 2,500 সিসির নিচে হলে 30,000 টাকা ইন্টু 12, 3,36,000 টাকা। আর 2500 সিসির ওপরে হলে 50,000 টাকা ইন্টু 12, 6 লক্ষ টাকা ইয়ারলি এর হলো বার্ষিক মূল্য ধরা হয়েছে। প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্টের ক্ষেত্রেও কিছু অংশ বেশি সুদ করযোগ্য। সে ফর এক্সাম্পল ফারুক হোসেন সাহেব পিএফ থেকে উনি 5 লক্ষ টাকা ইন্টারেস্ট পেয়েছেন, কিন্তু তার চাকরি হতে আয় হলো 10 লক্ষ টাকা। তো 10 লক্ষ টাকা আয় হওয়ার কারণে উনি কিন্তু 10 লক্ষ টাকা 30% বা 1/3 যদি ধরি তাহলে 3,30,000 টাকা হয়। তাহলে উনি এই 3,30,000 টাকাই কিন্তু করমুক্ত থাকবে। কিন্তু 10 লক্ষ আর 5 লক্ষ টাকা, তাহলে 10 আর 5 15 মাইনাস 3,30,000, তাহলে মোট হলো 11,70,000 টাকা কিন্তু করযোগ্য। আই হোপ এই জিনিসটা ক্লিয়ার হয়েছেন। এবার আমরা শেয়ার স্কিমের কথা বলি, যেটা হলো এমপ্লয়ি শেয়ার স্কিম হিসাবে আয় হিসেবে ধরা হয়। সেপর একটা এক্সাম্পল দিয়ে আরও ক্লিয়ার হবেন। রবিনা শেয়ার স্কিমের শেয়ার পান বাজার মূল্য 1 লক্ষ টাকা, কিন্তু উনি কোনো কারণ না শেয়ারের মূল্য কম দামে, যেহেতু অফিসের ইস্যু থাকে সেহেতু কম দামে পেয়েছেন, সেটা হলো 30,000 টাকা। তাহলে 70,000 টাকা কিন্তু একটা গ্যাপ রয়েছে, এবং উনি ওই শেয়ারটুকু 1,80,000 টাকা বিক্রি করছেন, তাহলে 30,000 টাকা আগে দিয়েছেন, দ্যাট ইজ মিন 1,50,000 টাকা কিন্তু ট্যাক্সেবল ইনকাম হিসেবে কাউন্ট হবে। তো আপনারা এই যে ইনকাম আয়ের খাতগুলো বা চাকরি হতে ইনকামগুলো আপনাদের হলো ক্লিয়ার হয়েছে। আরও যদি বিস্তারিত কিছু জানার থাকে অবশ্যই আমাদের নক করবেন, আমরা এই ব্যাপারে আপনাদেরকে সাফিসিয়েন্ট ইনফরমেশান দিয়ে সহায়তা প্রদান করব। অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করলে অবশ্যই কারণে উপকার হবে। পরের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।